এই লেকচারে আমরা ৮ অধ্যায়ের পরবর্তী প্রমাণটা নিয়ে আলোচনা করব। এই দুইটা প্রমাণ থেকে কিন্তু অবশ্যই একটা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এর জন্য এই দুইটা প্রমাণই তোমাদেরকে খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে এবং না বুঝলে অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবা। তো চলো দেরিটা করে আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড টু এক্সপ্লেইন দ্য ভিডিও। আমরা ৮ অধ্যায় দেখতে পাচ্ছি আমাদের পিডিএফ। এখানে আমরা একটি সিঙ্গেল কোর কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স দেখেছিলাম গত ক্লাসে। যারা গত ক্লাসটা দেখোনি তোমরা দ্রুত দেখে আসো, কারণ গত ক্লাসের সাথে সো মাচ রিলেটেড টু দিস ক্লাস। ওকে, তো এই জন্য গত ক্লাসটা বুঝতে পারলে আজকেরটা অবভিয়াসলি বুঝতে পারবা। তো আমরা রেজিস্ট্যান্স দেখেছিলাম, আজকে আমরা দেখবো ডাইইলেকট্রিক স্ট্রেস। এখন প্রশ্ন হলো এই ডাইইলেকট্রিক স্ট্রেসটা আসলে কি, আর এটার সমীকরণটা আমাদের বের করতে হবে। দিস ইজ ভেরি ভেরি সিম্পল। তো এই অঙ্কটা করার আগে, প্রমাণটা শেষ করার আগে আমাদের একটু বেসিকটা দেখে আসতে হবে। তোমাদের আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। মনে করো তোমাদের এখানে একটা নদী আছে, তো নদীতে প্রচুর পরিমাণে কি আছে, পানির স্রোত আছে। ঠিক আছে, সিম্পলি বোঝা, একদম বুঝলে আশা করি বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা যদি নদীর এখানে একটা বাঁধ দিই, ঠিক আছে, তাহলে বলো তো নদীর এই যে পানির কাছাকাছিতে বাঁধটা বেশি মজবুত হওয়া উচিত নাকি দূরে মজবুত হওয়া উচিত? তোমাদের কাছে কি মনে হয়? অবশ্যই তোমরা বুঝে ফেলেছো, এই কাছাকাছি যত মজবুত হবে তত কিন্তু আমাদের পানির ধারণ ক্ষমতাটা বাড়বে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। বাট আমরা যদি কি করি, এইদিকে যদি নর্মাল দিই, নর্মাল ভাবে আমরা যদি কনক্রিট ঢালাই দিই আর এই পাশে যদি মজবুত দিই, তাহলে কিন্তু এটা পরবর্তীতে টিকবে না, কারণ এটা অলরেডি ভাঙতে ভাঙতে আমাদের চলে আসবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম কাছাকাছি দূরত্ব যত কম হবে, দেখো নদীর থেকে পানির থেকে দূরত্ব ডিস্টেন্স যত কম, এর আমাদের স্ট্রেংথ তত কি করতে হবে, তত বেশি দিতে হবে। ঠিক আছে, স্ট্রেংথ তত বেশি হবে, স্ট্রেংথ। আবার দূরত্ব যত বেশি হবে, বেশি বলতে আমি উপরের দিকে তীর দ্বারা বোঝাচ্ছি বেশি, যত বেশি হবে আমাদের স্ট্রং তত কম হলেও চলবে। এই স্ট্রং বলতে আসলে বোঝাচ্ছে একটা কেবলের ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ঠিক আছে, যেটাকে নর্মালি আমরা জি দ্বারা প্রকাশ করছি, যেটাকে বলা হয় পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইংলিশে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে একটা একইভাবে, তাহলে তোমরা চলে আসো একটা কেবলের কথা যদি তুমি এখন চিন্তা করো, তাহলে কেবলের কথা চিন্তা করে তোমরা কি বুঝবা এখান থেকে? অবশ্যই এখানে আমি যে পানির সাথে তুলনা করছি এখানকার ভোল্টেজটা তুমি তাহলে অবশ্যই বুঝতে পারছো। এখন দেখো এটা হচ্ছে একটা কেবল যার ভিতরে দিয়ে কিন্তু কারেন্টটা প্রবাহিত হবে। ঠিক আছে, ভিতরে হচ্ছে কোর, দ্যাটস মিন ভিতর দিয়ে কারেন্ট বা ভোল্টেজ যেটা বলে সেটা প্রবাহিত হবে। এখন তোমরা বলো যে এই যে কেবলের এই পুরোটুকু ইনসুলেশন, এই ইনসুলেশনের এই যে কেবল বা কন্ডাক্টরের কাছে কি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বেশি হবে বা ডাইইলেকট্রিক স্ট্রেস বেশি হবে নাকি এই দূরে দূরে বেশি হবে? অবশ্যই বুঝতেই পারছো, এই যে যত মানে কন্ডাক্টরের যত কাছাকাছি থাকা যায় এই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কিন্তু তত বেশি হয়। বোঝা গেল? দ্যাটস মিন পটেনশিয়াল গ্রেডিয়েন্টের জিটা আমাদের দূরত্বের কিন্তু ব্যস্তানুপাতিক। দূরত্ব দ্বারা এখানে আমরা এক্স দ্বারা দূরত্ব বোঝাবো। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, দেখো দূরত্ব যত কম হবে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তত বেশি হবে। ঠিক আছে, এর মানে তো তাই, ব্যস্তানুপাতিক। আবার দূরত্ব যত বেশি হবে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কিন্তু তত কমে হবে, মানে শক্তিটা কমে হবে। দ্যাটস মিন আমরা বুঝলাম পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা ডাইইলেকট্রিক স্ট্রেস হচ্ছে একটা কেবলের ভোল্টেজ বহন ক্ষমতা। ঠিক আছে, এটা তুমি বলতে পারো, এটা খুবই সহজ একটা বিষয়। তো চলো আমরা আশা করি বুঝতে পেরেছি, বেসিকটা আমাদের বোঝা শেষ এবং এখান থেকে তোমাদের জাস্ট কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। তো চলো আমরা প্রশ্ন সমাধান করতে গিয়ে দেখি আমাদের বিষয়গুলো। আচ্ছা, আমরা কোশ্চেনে চলে আসলাম। এখানে প্রশ্নটা হচ্ছে দেখাও যে সিঙ্গেল কোর কেবলের ডাইইলেকট্রিক স্ট্রেস, এটা প্রমাণ করতে হবে যে জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিন। জি বলতে অ্যাকচুয়ালি ডাইইলেকট্রিক স্ট্রেস বোঝায় ম্যাক্সিমামটা, দ্যাটস মিন পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, আর মিনিমাম হচ্ছে জি মিন ডিভাইডেড ইকুয়ালস টু উইল বি ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। এখন ক্যাপিটাল ডি কি আর স্মল ডি কি, এটা আমরা প্রশ্ন সমাধানের সময় বুঝতে পারবো। এবং এটাকে সমীকরণের সাহায্যে না আসলে লিখিত আকারে আসতে পারে এইভাবে যে সিঙ্গেল কোর কেবলের ডাইইলেকট্রিক স্ট্রেসের কি সমীকরণ নির্ণয় করো, হুইচ ইজ ভেরি ইজি টু সলভ। চলো আমরা দেখি আমাদের চিত্রটা কীভাবে, আমরা গত লেকচারে যেটা করেছিলাম ঠিক সেই রকমই এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা যে এটা হচ্ছে একটা কেবল যার, যেহেতু গত পর্বে কিন্তু বা গত লেকচারে কিন্তু আমাদের ব্যাসার্ধ নিয়ে আলোচনা করা হয়েছিল, যেটা
আর দ্বারা আমরা প্রকাশ করেছিলাম, একটা ছিল R1 আর একটা কি R2। এখন এই ব্যাসার্ধ জায়গা আমাদের ব্যাস দ্বারা প্রকাশ হবে, একটা হচ্ছে কোরের ব্যাস সেটা হচ্ছে স্মল ডি, এবং ইনসুলেশন সহ কেবলের ব্যাস সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। আশা করি বুঝতে পেরেছো। এখন যেহেতু প্রমাণে আমাদের ডি দ্বারা প্রমাণ করতে হবে, অথবা ডাইলেকট্রিক স্ট্রেসের সময় ডি ব্যাস দ্বারা আমাদেরকে ডিফাইন করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই যে কোর এখানে রয়েছে, এই কোরটা কিন্তু স্মল ডি। এখন এই কোরের অর্ধেক তো ব্যাসার্ধ, তাহলে অবশ্যই এটা হবে d/2। এই যে যেটা আমি এখানে লিখে রেখেছি, যে এইটুকু কিন্তু d/2। একইভাবে এই পুরোটা কিন্তু ক্যাপিটাল ডি, মানে ইনসুলেশন সহ ব্যাস, তাহলে অবশ্যই অর্ধেক হবে ব্যাসার্ধ। তাহলে যেহেতু আমাদের ব্যাস আছে, আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে এটা হবে ক্যাপিটাল d/2। এগুলো তো খুবই সহজ একটা বিষয়। এখন তোমাদের কাছে প্রশ্ন, এখন বলো যে এই যে এখানে এটা হচ্ছে আমাদের কোর, বুঝতে হবে বিষয়টা। তার থেকে আমাদের একটা দূরত্ব আমি নিলাম, কোরের কেন্দ্র থেকে অবশ্যই হবে, কেন্দ্র থেকে দূরত্ব এক্স দূরত্বে একটা আমরা নিলাম, ঠিক আছে, একটা ছোট একটা দূরত্ব নিলাম। যেখানে বলো তো এই দূরত্বে, এখান থেকে এইটুকু দূরত্বে হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বেশি হবে, মানে যে দেওয়ালের যে স্ট্রেংথটা কাছাকাছি বেশি হবে, নাকি যে দূরে যেটা, মানে এখানে কেন্দ্র থেকে একদম পুরোপুরি ইনসুলেশন সহ যে দূরে, ঠিক আছে, এই পর্যন্ত পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বেশি হবে। অবশ্যই দূরে হলেই কম হবে, তোমরা বুঝতেই পারছো। দেখো আমরা সেটাই লিখে রেখেছি যে এই যে কাছাকাছি এখান থেকে এই পর্যন্ত পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কিন্তু ম্যাক্সিমাম, এই যে জি ম্যাক্স। আশা করি একদম ক্লিয়ার হয়েছে। আবার এই কেন্দ্র থেকে দূরবর্তী, মানে এই পর্যন্ত, অথবা তুমি এখান থেকেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই পরিধি পর্যন্ত, অর্থাৎ দূরত্ব বেশি হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল কি মিনিমাম গ্রেডিয়েন্ট। দ্যাটস মিন এখানে আমাদের ভোল্টেজ বহন ক্ষমতা কম হলেও চলবে, বাট কাছাকাছি থাকলে অবশ্যই বেশি হলে হবে, বিকজ ভোল্টেজটা প্রবাহিত হচ্ছে তো এর ভিতর দিয়ে, কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই যে কোরের ভিতর দিয়ে, তাহলে অবশ্যই কাছাকাছি যেটা থাকবে সেটাই ম্যাক্সিমাম হবে। আশা করি তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের একটা সমীকরণ মুখস্থ রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই সমীকরণটা মুখস্থ রাখলে তোমাদের হয়ে যাবে। সেটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের একটা সূত্র রয়েছে, যেটা ইট উইল বি মেমোরাইজ, ওকে, ইট শুড বি মেমোরাইজ ফর ইউ। তো সেক্ষেত্রে সে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের সূত্রটা হবে, উপরে হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2 পাই। এই যে ই এর মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অ্যাপসোলেন। কি নাম এটার নাম? অ্যাপসোলেন। আমি তোমাকে দেখাতে পারি, এই যে এখানে রয়েছে অ্যাপসিলন, এর নাম হচ্ছে কি অ্যাপসিলন ভ্যারিয়েন্ট বা অ্যাপসিলন। তো তোমাদের যেটা করতে হবে, এই সমীকরণটা টানা মুখস্থ রাখতে হবে, টিএম, ঠিক আছে। টানা মুখস্থ থাকলে আশা করি মানে এই প্রমাণটা একদম ইজি হবে। আর একটা সূত্র তোমরা জানোই, কিউ ইকুয়াল টু সিভি। তো এখান থেকে আমরা যদি সি এর মান বের করি, তাহলে কি হবে বলো তো, কিউ ভাগ ভি হতে পারে, ঠিক আছে, বা যেটা আমাদের দরকার হবে আমরা সেইটা দেখবো আর কি। তো আমরা দেখি কি বলতেছে। দেখো, মনে করি জি হচ্ছে ডাইলেকট্রিক স্ট্রেস, বা এটাকে আমরা বলতে পারি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এই জন্য মূলত জি দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর স্মল ডি হচ্ছে কন্ডাক্টর বা খেয়ের ব্যাস, তুমি যেটাই বলো একই কথা। আর ক্যাপিটাল ডি সম্পূর্ণ কেবলের ব্যাস। আর এই যে আমরা জানি ই হচ্ছে অ্যাপসিলন, তো অ্যাপসিলন 0 দ্বারা বোঝায় অ্যাবসলিউট পারমিটিভিটি। এটা একটা বৈশিষ্ট্য কেবলের, ঠিক আছে, এটা তোমরা বেসিক ইলেকট্রিসিটি থেকে অলরেডি পড়ে আসছো। আর ইআর বলতে রিলেটিভ পারমিটিভিটি, এটার অবশ্যই এই যে অ্যাবসলিউট পারমিটিভিটির একটা সূত্র আছে, যেটা আমরা পরবর্তী দেখব। সূত্র বলতে এর একটা মান রয়েছে, যেটা আমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে এগুলো তোমরা বুঝতেই পারছো। এখন কন্ডাক্টরের কেন্দ্র হতে এক্স মিটার দূরে বা এক্স একক দূরে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এটা মুখস্থ রাখতে হবে একদম, যেটা বললাম যে কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসিলন 0 এপসিলন আর এক্স ভোল্ট পার মিটার। এর একক হচ্ছে প্রতি একক মিটারে যত ভোল্ট উৎপন্ন হয় বা যত ভোল্ট দেখা যায় সেটাই হচ্ছে প্রযুক্ত করা হয়, সেটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, এখন আমাদের কি করতে হবে, কি এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করতে হবে কিসের সাপেক্ষে বন্ধুরা, স্মল d/2 থেকে ক্যাপিটাল d/2 সীমার মধ্যে আমাদেরকে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। বিকজ পূর্বের লেকচারে কিন্তু আমরা দেখেছিলাম, যেটা আমরা ইন্টিগ্রেশন করেছিলাম r1 থেকে r2 এর সীমার মধ্যে, আর এখন জাস্ট r1 এর জায়গায় স্মল d/2 আর r2 এর জায়গায় ক্যাপিটাল d/2, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, তো আমরা এখন দেখি যে d/2 থেকে d/2 সীমার মধ্যে কন্ডাক্টর ও শীতের বিভব পার্থক্য। জাস্ট এইটা হচ্ছে ভি ইকুয়াল টু, জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের ভোল্টেজটা বের হয়ে যাবে। অ্যাকচুয়ালি খুবই সহজ, তো সেটাই আমরা করবো, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনই করবো। তো ইন্টিগ্রেশন করলে আমাদের ভোল্টেজটা বের হবে।
তাহলে আমরা সমীকরণটা বসালাম যে ভি ইকুয়ালস টু এখানে রয়েছে ইন্টিগ্রেশনের যে লোয়ার লিমিট আছে ডি বাই টু, স্মল ডি বাই টু, আর আপার লিমিট কি আছে ক্যাপিটাল ডি বাই টু। আর এই সমীকরণটা বসালাম। এখন আমাদের ডি এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে আমাদের যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে এক্স ব্যতি রেখে ইরেলিভেন্ট যতগুলো চলক এখানে রয়েছে সবগুলো আমরা বাম পাশে দিয়ে দেবো। তাহলে এখানে আগের মতোই এই পুরোটাই ধরে বাম পাশে দিয়ে দিলে 1/x থাকে এই পাশে, আর এইটা তো পুরোটাই বসে গেল। আর 1/x কে ইন্টিগ্রেশন করলে আমাদের কি হয় বন্ধুরা, পূর্বের লেকচারে তো অবশ্যই দেখে আসছো, সেটা কি লগ এক্স, আর এটা অবশ্যই ই ভিত্তিক এক্স হবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ভি ইকুয়ালস টু এটা থাকবে। আর এখন আমরা ইন্টিগ্রেশন করবো। তো ইন্টিগ্রেশন করলে আমরা জানি ইন্টিগ্রেশন উঠে গিয়ে থার্ড ব্র্যাকেট বসে এবং লোয়ার লিমিট এবং আপার লিমিট বসে দেয়। ডান পাশে নিচে লোয়ার লিমিট আর উপরে বসবে কি আপার লিমিট, খুবই সহজ। আর এই যে 1/x রয়েছে এটাকে ইন্টিগ্রেশন করলে ইট উইল বি লগ এক্স হবে। অবশ্যই এটা ই ভিত্তিক এক্স হবে। এর আর একটা নাম কিন্তু এল এন, তোমাদের ক্যালকুলেটারে এল এন দ্বারা যেটা ডিনোট করা আছে সেটাই মূলত লগ, ই ভিত্তিক লগ। ওকে, নেক্সট লাইন আমরা দেখতে পাচ্ছি ভি এটা থাকবে। জাস্ট এক্স এর জায়গায় একবার আমরা লিমিট বসাবো। লিমিট বসানোর সূত্র ইতিমধ্যে আমরা জানি যে এক্স এর জায়গায় হবে ক্যাপিটাল ডি বাই টু মানে আপার লিমিট মাইনাস মানে সূত্রের মাইনাস, আর এক্স এর জায়গায় হবে স্মল ডি বাই টু। তাহলে লগ ক্যাপিটাল ডি বাই টু মাইনাস লগ স্মল ডি বাই টু। আর আমরা জানি লগ এ মাইনাস লগ বি মানে কি হয়, ঠিক আছে। তাহলে আমরা জানি মাইনাস থাকলে ভাগ হয়, তাহলে এটা হবে লগ এ ডিভাইডেড বাই বি, এই সূত্র হবে। তার মানে এ বলতে এই যে ডি বাই টু আর এই যে ডি বাই টু, ঠিক আছে। তাহলে লগ ই ডি বাই টু ডিভাইডেড বাই ডি বাই টু। তাহলে এটাকে আমাদের কাটাকাটি করলে কি হবে বলো তো। নেক্সট লাইন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই যে তোমরা বুঝতেই পারছো ডি বাই টু, এই টু কাটাকাটি গেলে কিন্তু ডি বাই ডি হয়। কিভাবে এটা হলো, এই যে ডি বাই টু আর এই যে ভাগটা এটাকে যদি আমরা গুণ করে দিই, টুটা উপরে চলে যায় নিচে স্মল ডি, পরে কাটাকাটি গেলে ডি বাই টু বসে যায়। আশা করি বুঝতে পেরেছো, হয়ে গেল। এখন আমরা এখান থেকে কি বের করবো জানো, কি এর মানটা বের করবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা জাস্ট কিউ থাকবে আর এই লগটা তো উপরে আমরা দিয়ে দিতে পারি এর সাথে, দিয়ে দিলে এখন এখান থেকে আমরা কিউ এর মান বসাতে পারি, একবারে বের করতে পারি। তোমরা একটু ভেঙে ভেঙে 2 লাইন বেশি করতে পারো, আমি জাস্ট একবারে বসিয়ে দিলাম। আমি জাস্ট এইভাবে করি যে কিউ থাকবে, কিউ তুমি চেপে ধরো, তাহলে কি এই কিউ এর সাথে এটা কি আছে ভাগ আছে, তাহলে অবভিয়াসলি এর সাথে গুণ হবে, এই যে গুণ হয়ে গেল। আবার কিউ এর সাথে কি এইটা গুণ আছে, তাহলে অবভিয়াসলি ভাগ হয়ে যাবে এই পাশে গেলে, তাহলে এই যে ভাগ হয়ে গেল। খুবই সহজ, কিউটা বাদ দিয়ে এই যে কিউ এর নিচে যেটা থাকবে তার সাথে ভি গুণ করে দেবো, এই যে গুণ করে দিলাম। আর কিউ এর সাথে যেটা থাকবে একটা গুণ আছে এই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখি পরে কি বলতেছে। খুবই সহজ একটা বিষয়। তোমরা মনে করছো একটি কোশ্চেনটা অনেক বড়, আসলে বড় হলেও খুবই সহজ। তো আশা করি এই অঙ্কটাই দিতে পারে, এই কোশ্চেনটাই বেশি ইম্পর্টেন্ট আগেরটার থেকে। ওকে, তাহলে আমরা 1 নং সমীকরণে কি পেয়েছিলাম মনে আছে, যে 1 নং সমীকরণে কি এর মান আমরা বসাবো, কারণ আমরা জানি 1 নং সমীকরণটা কোনটা, জি ইকুয়ালস টু যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, যেটা মুখস্থ আমাদের কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসিলন 0 এপসিলন আর এক্স। এখানে কিন্তু এই যে কিউ এর মানটা আমরা এখানে পুট করে দেবো, দিলে হয়ে যাবে। তাহলে জি ইকুয়ালস টু উইল বি, যে কিউ এর মানটা হবে এইটা পুরোটা, দেখো এই পুরোটা এখানে বসালাম, আর এই যে 2 পাই এপসিলন 0 এপসিলন আর এক্স থেকে গেল। এখন দেখো এই যে ভাগটাকে আমি যদি গুণ করে দিই তাহলে এর নিচে কি 1 আছে না, 1 আছে। অনেকে কিন্তু ভুল করবা যে এই ভাগের দিকে তাকাবে, এই ভাগের দিকে তাকানোর দরকার নেই, কারণ মেইন ভাগটা কিন্তু এইটা, মেইনটা লক্ষ্য করবা, ঠিক আছে। মেইনটাকে আমাদের গুণ বানাতে হবে। ওকে, তাহলে উপরেরটা বসে গেল, যে উপরে বলতে এই যে এইটা আমাদের বসিয়ে দিলাম, আর এখানে এই যে ভাগটা হয়ে গেল গুণ, আর এর নিচে কিন্তু 1 রয়েছে সেটা উপরে যাবে। এখন এখান থেকে কাটাকাটি যাবে 2 পাই এপসিলন 0 কাটাকাটি গেলে থাকবে ভি ডিভাইডেড বাই এই যে এক্সটা আমরা আগে দিয়ে দেবো, তাহলে এক্স লগ ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। তাহলে আমরা জি এর মানটা এখানে পেলাম। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা কিন্তু পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পেয়েছি, বাট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তো দুইটা রয়েছে। একটা হচ্ছে অল্প যেটা ডিস্টেন্স সেটা হবে ম্যাক্সিমাম, তাই না, ম্যাক্সিমাম পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আবার বেশি যেটা ডিস্টেন্স সেটা হবে কি মিনিমাম পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, কারণ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তো ফিক্স না, ওটা দূরত্বের সাথে কি চেঞ্জেবল। তাহলে অল্প দূরত্ব, আমাদের এখানে তো দূরত্ব দুইটা রয়েছে, তাই না, একটা এক্স দূরত্ব যেটাকে আমরা ম্যাক্সিমাম বের করব, আর পরে একদম পরিধি বরাবর সেটা হচ্ছে মিনিমাম। তাহলে এই দুইটাতে আমাদের বের করতে হবে। তো এখন দেখো আমরা কি করবো, এখন এই যে দূরত্ব আমাদের এখানে কি রয়েছে বলো তো, একটা রয়েছে ডি বাই টু, স্মল ডি বাই টু, যে মনে আছে কিনা তোমাদের, যে ভিতরেরটা ছিল কিন্তু স্মল ডি বাই টু, আর এই যে বড়টা যেটা ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল ডি বাই টু। তাহলে আমাদের যে আমরা ক্ষুদ্র দূরত্ব ধরেছিলাম মাঝখানে এক্স, মনে আছে কিনা, এই এক্স এর জায়গায় একবার হবে স্মল ডি বাই টু, কোন সমীকরণে, এই যে আমাদের এই সমীকরণে এক্স এর জায়গায় একবার হবে স্মল ডি বাই টু, আর একবার হবে কি ক্যাপিটাল ডি বাই টু।
যখন স্মল d/2 হবে তখন হবে ম্যাক্সিমাম, খুবই সহজ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আবার যখন ক্যাপিটাল d/2 হবে, দূরত্ব যদি বেশি, তাহলে এটা হবে মিনিমাম। আশা করি বুঝতে পেরেছো। দূরত্ব বেশি হলে মিনিমাম, দূরত্ব কম হলে গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম। তো দেখো সেটাই আমরা এখানে লিখেছি। যে উপরোক্ত সমীকরণ থেকে দেখা যায় যে জি এর মান এক্স এর ব্যস্তানুপাতিক, তাই এই যে এখানে তো একটু দেখতে পাচ্ছ, আমি আগেই দেখিয়েছি, এক্সটা যেহেতু নিচে আছে, যখন ডি ইকুয়ালস টু উইল বি স্মল d/2, তখন পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট সর্বোচ্চ হবে। সেটা তো আমরা আগের থেকে আলোচনা করছি এবং বারবারই আলোচনা করছি। আবার যদি এক্স ইকুয়াল টু ক্যাপিটাল d/2 হয়, তাহলে সেক্ষেত্রে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কী হবে? সর্বনিম্ন হবে, কারণ দূরত্ব বেশি, সেক্ষেত্রে আমাদের বাঁধের জোর তো কম লাগবে, তাই না? বিষয়টা এইটা। তাহলে এখন আমরা বসাবো যখন এক্স এর জায়গায় স্মল d/2, তখন দেখো শুধুমাত্র এই যে আমাদের যে সমীকরণটা রয়েছে, ওই সমীকরণে এক্স এর জায়গায় আমরা কি বসাবো? এক্স এর জায়গায় শুধুমাত্র স্মল d/2 বসাবো। দেখো তাই বসানো হয়েছে। আবার একইভাবে ওই একই সমীকরণে এক্স এর জায়গায় ক্যাপিটাল d/2 বসাবো, বসে আমাদের সমীকরণ দেবো, দেওয়ার পরে আমরা ভাগ করে দিলে আমাদের প্রমাণটা হয়ে যাবে আশা করি। তাহলে আমরা ভাগ করি যে 2/3 থেকে ভাই, এই যে আমরা ভাগের নিয়ম তো নিশ্চয়ই জানি, যে সমান সমানের বাম পাশের যে দুইটা রাশি রয়েছে এটাকে আমাদের ভাগ করতে হয়, ইকুয়ালস টু সমান সমানের ডান পাশে দুইটা, সেই দুইটা ভাগ করতে হয়, দ্যাটস মিন এইটা ভাগ এইটা। তাহলে ভাগ করে দিলে আমরা এটাকে আমরা কি করবো? এখন গুণ করব। এই যে ভাগ রয়েছে মেইন ভাগ, এটাকে আমরা যদি গুণ করে দিই, তাহলে এই বাবাজি উপরে চলে যায়, তাই না? আর এই যে ভি বাবাজি রয়েছে এটা কি নিচে চলে যায়। তখন ভি ভি যদি কাটাকাটি যায়, এখান থেকে আর কি কাটছে দেখো, এই যে লগ d/d আর লগ d/2 কাটাকাটি গেল, তাহলে হবে এই যে d/2 ডিভাইডেড বাই d/2। খুবই সহজ। এখান থেকে আবার এই 2 কাটাকাটি গেলে ক্যাপিটাল D ডিভাইডেড বাই স্মল d, আগের মতো। তাহলে এইটাই হচ্ছে আমাদের পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ক্ষেত্রে প্রমাণ, বা যেটা আমরা দেখলাম ডাইলেকট্রিক স্ট্রেস। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা বা এই সমীকরণটা একটু জটিল হলেও সহজ আছে। শুধুমাত্র একটা সমীকরণ তোমাদের মুখস্থ রাখতে হবে এবং তোমাদের বাসার কাজটা আমি একবারে দিয়ে দেবো, কারণ পরবর্তী লেকচারে আমরা ম্যাথমেটিক্স শুরু করব। এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও, পরবর্তী লেকচারে আমরা জাস্ট এই সূত্রগুলো জাস্ট ব্যাখ্যা করার সাথে সাথে অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আর তোমরা যারা আমার এই প্লেলিস্টটা দেখছো না এখনো পর্যন্ত, ভয়ভীতির ভিতরে আসো, প্লেলিস্টটা প্রথম থেকে দেখা শুরু করো, ইনশাল্লাহ your transmission and distribution of electrical power 2 will be solved very easily. আজকে এই পর্যন্ত। কি প্ল্যান, কি গ্রোয়িং এর ক্যারিয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।